দ্য ফ্রি হিটে কথা বলবো আপনাদের প্রশ্নে। প্রথম যে প্রশ্নটা করেছেন নাবিল কায়সার জাকির হোসেন সাগর, তিনি বলছেন শান্ত দেখলাম লিটনকে ব্যাটিং শেখাচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনি? এটাকে আসলে আমাদের যারা প্রশ্ন করেছেন অনেকে অনেকভাবে লিখেছেন, এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন আছে। সেখান থেকে সবচেয়ে ভালো যেটা দেখতে লাগে, ভালো যেটা শুনতে লাগে সেটাকেই আসলে বাছা হয়েছে, কারণ এই দুজনকে নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে। এই দুজনই অফ ফর্মে আছেন, তো অনেকেই বলছেন যে দুজন অফ ফর্মে থাকা ব্যাটসম্যান একজন আরেকজনকে শেখাচ্ছেন হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। তবে এটাকে আপনি নেগেটিভলি দেখলে নেগেটিভ, পজিটিভলি দেখলে অবশ্যই পজিটিভ। ক্যাপ্টেন হিসেবে শান্তর কাজ দলকে অনুপ্রাণিত করা, তার দলের মূল সমস্যাকে তিনি নিশ্চিতভাবে রেকটিফাই করেছেন। মূল সমস্যা হচ্ছে লিটন দাসকে আপনাকে বিশ্বকাপে ভালো করতে হলে ইউটিলাইজ করতে হবে, ইউটিলাইজ করতে হলে তাকে ফর্মে ফেরাতে হবে। তাকে ফর্মে ফেরানোর জন্য যদি শান্ত লিটন দাসকে নিয়ে কিছু কাজ করে থাকেন, সেটা আমি নিশ্চিতভাবে শান্তকে ক্রেডিট দিতে চাই। অ্যাবসলিউটলি। রাকিব সরকারও লিটনকে নিয়ে প্রশ্ন করেছেন, বিশ্বকাপে বাংলাদেশ কাকে খেলাবে, জাকের আলী না লিটন দাস? আমার মনে হয় লিটন দাসকে খেলার ভালো হবে। আপনাদের মতামত জানতে চাই। আমরা এটা নিয়ে কথা বলেছি, এটা নিয়ে আমাদের দুজনের মত ভিন্ন রকম। আচ্ছা, রিফাত তানভীর রাফি বলছেন যে লিটন দাসকে 6-7 হলেও খেলানো উচিত বিকজ অফ হিজ কিপিং। আমার কাছে পার্সোনালি মনে হয় বিশ্বকাপে বাংলাদেশকে ভালো করতে হলে লিটন দাসকে খুব বেশি জরুরি এবং তাকে ফর্মে আপনাকে ফেরাতে হবে। সেটা আপনি এখন বিশ্রাম দিয়ে করতে পারেন, সেটা আপনি চাইলে তাকে ওই যে ওয়ার্ম আপ ম্যাচে তিনি যদি ভালো করেন, রানে ফেরেন, এই ধরনের ব্যাটসম্যানদের জন্য আসলে ফর্মে ফেরানোটা কিছুটা ডিফিকাল্ট, কারণ তিনি যে ধরনের মাইন্ডসেটে আছেন সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে, এটার আসলে বিকল্প নাই। এবং পরের যে প্রশ্নটা আমার কাছে মনে হয় সেখানে একটা উত্তর হয়তো আমরা বের করে নিয়ে আসতে পারি। সায়েক আহমেদ যে কথাটা বলছেন যে ভারতের বিপক্ষে লিটন দাসকে একাদশে রাখা উচিত, কারণ লিটন ভারতের সঙ্গে ভালো খেলে, হয়তো ফর্মে ফিরতে পারে। আমার কাছে মনে হয় ওইটা অবশ্যই করা উচিত, কারণ ভারতের বিপক্ষে লিটনের ফর্ম বা এক্সপিরিয়েন্স বা অতীত ইতিহাস বলছে যে ভারতের সাথে তিনি ভালো খেলেন। যদি একটা ইনিংস তিনি খেলে ফেলতে পারেন এবং ওয়ার্ম আপ ম্যাচে আপনার খুব বেশি চাপ নেওয়ার তো কিছু নাই, ফ্রি ফ্লোয়িং ক্রিকেটটা আপনি খেলতেই পারেন, সেক্ষেত্রে হয়তো লিটন একাদশের সুযোগ পেয়েই যেতে পারেন। অ্যাবসলিউটলি। ইন্ডিয়ার এগেনস্টে আসলে লিটন বেশ এনজয় করে খেলে, তার যে নার্ভাসনেসটা, তার যে স্লপি একটা ব্যাটিং স্টাইল, সেটা কাটিয়ে উঠতে পারলে সেটাই বোনাস আসলে, যেটাই প্লাস পয়েন্ট বাংলাদেশ টিমের জন্য ডেফিনেটলি। আমরা পরের কমেন্টে যাব। সাইফুল, তিনি বলছেন, সাইফুল ইসলাম সাইমন, তিনি বলছেন এইবারে আমাদের পেস অ্যাটাক নিয়ে কতটা আশাবাদী আপনারা? ফিজ, তাসকিন আর শরীফুল এর উপর নজর থাকবে। তাসকিনের ফুল ফিট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমানের সেরা পেসার তাসকিন আহমেদ। ইনজুরি নিয়ে অনেক কথা হয়েছে যে তিনি কেন ইনজুরিতে পড়েছেন, তাকে আইপিএলের এনওসি দেওয়া হয়নি, তাকে কেন ডিপিএলে 50 ওভারের ম্যাচ খেলানো হয়েছে, যেখানে আইপিএলে গেলে হয়তো আপনি 4 ওভার বোলিং করলেই হতো, বা বিভিন্ন ধরনের কথাবার্তা আসলে হয়েছে। সেগুলো নিয়ে আমরা আসলে এখন আর পড়ে থাকতে চাই না, বা জিম্বাবুয়ের বিপক্ষেও তাকে টানা 4টা ম্যাচ খেলানোর দরকার ছিল কিনা এই বিষয়ে কথা হয়েছে। তবে সবচেয়ে বড় কথা, তিনি এখন ইনজুর্ড। বাংলাদেশ ইনজুর্ড তাসকিনকে নিয়েই গেছে। একটা ম্যাচও আমেরিকার বিপক্ষে তিনি খেলেননি, প্রথম প্রস্তুতি ম্যাচটাও খেলেননি। ইন্ডিয়ার বিপক্ষে খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ বিশ্বকাপের প্রথম ম্যাচেও তিনি আসলে অ্যাভেলেবেল থাকবেন কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তাসকিন যদি থাকেন বোলিং অ্যাটাকটা একরকম লাগবে, তাসকিন যদি না থাকে নিশ্চিতভাবে অন্যরকম লাগবে। ডেফিনেটলি তাসকিনকে নিয়ে ইনফ্যাক্ট পরে আরও একটা প্রশ্ন এসছে এসকে সাগর, তিনি বলছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এই 3 বোলার একসাথে যদি খেলে তাহলে প্রতিপক্ষের জন্য কতটা ভয়াবহ হবে বলে মনে করেন? তো একজনের গতি, আরেকজনের কাটার, আরেকজনের বাউন্সার, বিশ্ববিখ্যাত ব্যাটিং লাইন আপ ইন্ডিয়ার বিপক্ষে কেমন করবে বলবেন কিনা? প্রশ্নের মধ্যেই উত্তর আছে। 3 জনের ভ্যারিয়েশনটা 3 রকম। তাসকিন পেসের উপর নির্ভরশীল, শরীফুল লেফট হ্যান্ড একটা অপশন আপনাকে দিচ্ছে যিনি বল ভেতরে প্রবেশ করাতে পারেন, মুস্তাফিজুর স্লোয়ার কাটার বা ডেথ ওভার স্পেশালিস্ট। তো এই 3 জন যদি একসাথে খেলেন, আপনার একটা টি20 ম্যাচের 20 ওভারের সবগুলো ফেস কিন্তু এই 3 জন কাভার করে দিচ্ছেন। এবং তাসকিন যদি না খেলেন সেক্ষেত্রে নতুন বলে আপনি নিশ্চিতভাবে হয়তো শেখ মাহিদিকে ট্রাই করতে যাবেন বা তানজিম সাকিবকে ট্রাই করতে যাবেন, যেটা হয়তো আমরা যেই পরিকল্পনা নিয়ে বিশ্বকাপে যাওয়ার কথা ছিল সেটার কিছুটা ব্যত্যয় ঘটবে। তো যেটার সাথে আপনি অভ্যস্ত হয়ে গেছেন সেখান থেকে বেরিয়ে আসতে হলে সেটার কিছুটা প্রভাব বা ইম্প্যাক্ট তো আসলে থাকবেই। অ্যাবসলিউটলি। পরের প্রশ্ন আমরা যেতে পারি। হৃদয় বর্মন বলছেন আপনাদের মতে এবারের বিশ্বকাপের ডার্ক হর্স কোন টিম? উত্তরটা আপনি আগে দেন। খুবই ডিফিকাল্ট অ্যান্সার করা। বাংলাদেশের টিমে নেপাল পড়ে গেছে। নেপাল হ্যাজ বিন ভেরি ইমপ্রেসিভ, তাদের যে ক্রাউড, তাদের আসলে ক্রিকেট ক্রেজি নেশন বলা যায়। না, ডার্ক হর্স বলতে কিন্তু বোঝাচ্ছে যে কার পক্ষে বিশ্বকাপে খুব ভালো করা সম্ভব, যাদেরকে আপনি এক্সপেক্ট করেননি ভালো করবেন এরকম। নেপাল তো আসলে আন্ডারডগ হিসেবে ডার্ক হর্স সেটা বলতে পারি, কিন্তু বড় টিমের মধ্যে যদি বলতে হয় আই উড সে ইংল্যান্ড।
তাদের টিমটা খুব ইমপ্রেসিভ এবং আইপিএলও তাদের যে প্লেয়াররা খেলেছে ফেভারিট ডার্ক হর্স বলতে তো বোঝে আপনার কিন্তু মিমি তৈরি হয়ে যাবে। ইংল্যান্ডকে আপনি ডার্ক হর্স আমি বলছেন? নেপাল এবং ইংল্যান্ড বলছি, কারণ ইংল্যান্ড মানে এটা কি হলো, একদিকে নেপাল একদিকে ইংল্যান্ড? সোফার ইংল্যান্ড টি-20 বিশ্বকাপ যদি বিবেচনা করেন একটা শিরোপা যারা জিতেছে, কিন্তু লাস্ট কয়েকটা আসলে কিন্তু ফেভারিট, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু ইংল্যান্ড সোফার এবারের ওয়ার্ল্ড কাপে যদি খেলতে যায়, ডার্ক হর্স বলতে যেটা বুঝি ফেভারিটের আশেপাশে এবং তারা টুর্নামেন্ট কন্টেন্ডার সেই হিসেবে শিরোপার দাবিদার বলা যেতে পারে। আমি সেভাবে না, হঠাৎ করেই কেউ জিতে ফেলতে পারে এরকম দাবিদার যেটা, সেটা তো ফেভারিট। আমার কাছে পার্সোনালি মনে হয় যে শ্রীলঙ্কাকে সবাই গোনার বাইরে ধরছে। শ্রীলঙ্কার পক্ষে এই টুর্নামেন্টে ভালো কিছু করা সম্ভব। চ্যাম্পিয়ন তারা হতে পারবে কিনা উই ডোন্ট নো, বাট শ্রীলঙ্কার যে বোলিং লাইন আপটা আছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের, সেটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। এর কারণ তাদের হাসারাঙ্গার মতো লেগ স্পিনার আছেন, ঠিকসানার মতো মিস্ট্রি স্পিনার আছেন, নুয়ান থুসারা পাথিয়ানার মতো স্লিঙ্গি অ্যাকশনের দুজন বোলার আছেন, চামিরা এবং মাধুসঙ্গের মতো পেস জেনারেট করার মতো বোলার আছেন। বোলিংটা শ্রীলঙ্কার অনেক বেশি ভাইটাল এবং ভ্যারিয়েশন ওই দলটাতে আছে। এবং আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা, আমেরিকায় যেহেতু খেলা, যেখানে খুব বেশি স্পোর্টিং উইকেটে খেলা হবে না বা খুব বেশি ফ্ল্যাট উইকেটে খেলা হবে না, সেই জায়গায় কুশাল মেন্ডিস বা সাদিরা সামারা উইক্রমার মতো ক্লাস প্লেয়ারদের যারা টেকনিকের উপর অনেক নির্ভরশীল, তাদের পক্ষে ভালো কিছু করে দেখানো সম্ভব। আসলে আমরা তাহলে পরের কমেন্টে যেতে পারি। লাস্ট কমেন্ট ইনফ্যাক্ট এম হাসান বলছেন, বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে। সেই নেদারল্যান্ডস আবার একই গ্রুপে রয়েছে, বিষয়টা কিভাবে মূল্যায়ন করবেন? আসলে কি টি-20 ক্রিকেটে ছোট বড় বলে কিছু নেই? এটা প্রশ্নটা রাখার পেছনে কারণ হচ্ছে সাধারণত ওয়ার্ম আপ ম্যাচে একই গ্রুপে থাকা প্লেয়ার মানে দলগুলো খেলে না। এটা কিভাবে হয়েছে এটাও আমার জানা নেই, যে নেদারল্যান্ড শ্রীলঙ্কার সাথে যখন একই গ্রুপে আছে তারা আবার ওয়ার্ম আপ ম্যাচ খেলছে এবং হারিয়েও দিয়েছে। তো আমরা সবসময় আসলে বলছি যে শ্রীলঙ্কাই বাংলাদেশের মূল প্রতিপক্ষ, তবে নেদারল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়েও একটা বার্তা দিয়েছে। বিশ্বকাপে আমরা দেখেছি ওয়ানডে বলুন টি-20 বলুন, সাউথ আফ্রিকাকে নেদারল্যান্ডস হারিয়েছে। নেদারল্যান্ডসের অনেক প্লেয়ারাই কিন্তু কাউন্টিতে খেলে থাকেন। তো নেদারল্যান্ডসকে আপনি ছোট করে দেখলে সেটাও একটা ভুল হতে পারে। অ্যাবসলিউটলি। শ্রীলঙ্কাকে আপনি আগের প্রশ্নের ডার্ক হর্স বললেন, কিন্তু নেদারল্যান্ডসের কাছে তারা হেরে শুরু করেছে। হু নোজ আসলে কে কি করবে, ওয়ার্ল্ড কাপ শুরু হলে সেটা জানা যাবে। আমরা হয়তো বা শেষের পর্যায়ে চলে এসেছি নাবিল কাসের। নিশ্চিতভাবে এই সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ এবং শুক্রবার ঠিক দুপুর 12টায় আমরা হাজির হয়ে যাই দ্য ক্রিকেট শো নিয়ে। থাকে আপনাদের কমেন্ট ফ্রি সেগমেন্টে। সবসময় ক্রিকেট শোটা দেখবেন এবং আপনাদের কমেন্ট মতামত জানাবেন কমেন্ট বক্সে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.